ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব, যেখানে আয়তঘন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর আগে আমরা দুটো পর্বে আয়তঘন ও ঘনক দুটি পৃথক পৃথকভাবে আলোচনা করেছি দুটি ভিডিওতে। যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই ভিডিও দেখবে, কারণ সেখানে আমি সমস্ত সূত্রগুলো যেগুলো ঘনক এবং আয়তঘনের অঙ্কের জন্য প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শুধুমাত্র অনুশীলনের অঙ্কগুলো করব এবং প্রয়োজনীয় যে সূত্রগুলো কাজে লাগবে সেগুলো তার সাথে সাথে বলে দেবো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, একটা সহজ প্রশ্ন দেওয়ার মাধ্যমে শুরু হয়েছে। আমরা পরিবেশের 4টি আয়তঘনাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম এখানে বলতে বলা হয়েছে। তো দেখো, এখন আয়তঘনাকার যে বস্তুটা সেটা হচ্ছে বই, ডাস্টার, ইট, দেশলাই বাক্স। এগুলো কেমন দেখতে? আয়তঘনকের মতন দেখতে, কারণ এদের বাহুগুলো সমান না, দুটো বাহু বড় হয় দুটো বাহু ছোট হয়, ঠিক এরকম দেখতে, তাই না? আর যেগুলো ঘনকাকার বস্তুর নাম দেখো 4টে। রুবিক কিউব, যেগুলো রং থাকে অনেকগুলো, রুবিক কিউব মেলাতে হয়। রুডের ছক্কা, বরফের টুকরো, কাগজের বাক্স, এগুলো হচ্ছে সবকটা হচ্ছে ঘনকাকার। ঘনকাকার কেমন হয়? 4টে বাহু তার সমান হয়। আমি বলেছিলাম যে যে আয়তঘনর দৈর্ঘ্যবস্তু উচ্চতাটা সমান তাকে আমরা ঘনক বলে থাকি। দেখো, এই ঘনকের সবকটা বাহু হচ্ছে সমান। পরের প্রশ্নটা দেখে নিই। এই দেখো, পাশের যে আয়তঘনাকার চিত্র তার আমরা তলগুলো, ধারগুলো, শীর্ষবিন্দুর নাম এখানে বলতে বলা হয়েছে। তাহলে দেখো, তল আমরা দেখেছিলাম কতগুলো তল ছিল, 6টি তল থাকে। আমি একটা দেশলাই কাঠির বাক্সের মাধ্যমে দেখিয়েছিলাম, এটা যদিও আয়তঘন তাহলেও আমি দেখিয়েছিলাম যে এগুলো হচ্ছে তল। 6টা তল থাকে। আর শীর্ষবিন্দু কোনগুলো? যেখানে এই বাহুগুলো এসে মেলে তাকে বলে শীর্ষবিন্দু। আর ধার মানে হচ্ছে বাহু, যেখানে দুটো তল এসে মিশে তাকে ধার বলে। দেখো, এখানে একটা তল আর এদিকে একটা তল, এই যে কানাটা সেটাকে বলা হয় ধার। আশা করি তোমরা এগুলো পারবে। আমি একটা তল লিখে দিচ্ছি। দেখো, এ বি সি ডি একটা তল, এ বি সি ডি একটা তল। আবার নিচের তলটা দেখো, ই এফ জি এইচ একটা তল। ঠিক আছে, আর তোমরা 6টা তল, তো আর 4টে তল তোমরা নিজেরা করবে। ধার কোনগুলো? দেখো, বাহুকে বলে ধার। দেখো, এবি একটা বাহু, মানে এবি একটা ধার যেখানে দুটি তল এসে মেশে। আর দেখো, এডি একটা ধার। এরকম তুমি 12টি ধার পাবে। কতগুলো? 12টি বাহু আছে। দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ধার পাবে। তল পাবে 6টি। আর শীর্ষবিন্দু কোনগুলো? শীর্ষবিন্দু হচ্ছে এই যেখানে এই যে বাহুগুলো এসে মিশছে বা তলগুলো এসে মিশছে, সেগুলোকে বলে শীর্ষবিন্দু। দেখো, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, মানে কোনাগুলো। এই যে কোনাগুলো হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে দেখো, 8টি শীর্ষবিন্দু আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। ঠিক আছে, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। এইভাবে চলতে থাকবে। হ্যাঁ, তোমরা লিখে নেবে আশা করি। পরে দেখো, পরের প্রশ্নটা চলে আসি আমরা। বলছে যে একটি সমকোণী চৌবলাকার মানে আয়তঘনাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার যদি হয়, তাহলে এই ঘরে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে, দণ্ড মানে লাঠি, তার দৈর্ঘ্যটা হিসাব করতে বলা হয়েছে। তাহলে দেখো, আমি বলেছিলাম যে সব থেকে লম্বা যে লাঠি রাখা যায় সেটার কিসের সঙ্গে সমান? সেটা হচ্ছে ওই যে আয়তঘন আছে তার কর্ণের সঙ্গে সমান, তাই তো? এই যে এটা আয়তঘনকার মনে জিনিস, এখানে দেখো, এটার কর্ণ বলতে এখান থেকে শুরু করে তার বিপরীত দিকে গিয়ে যোগ হবে, সেটা হচ্ছে কর্ণ। সব থেকে বড় লাঠি দেখো ওটাই রাখতে পারবা, কারণ নিচে যদি শুয়ে রাখো তাহলে হবে না। সব থেকে বড়, এইভাবে যদি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাওয়া যায়, যেটা কর্ণের দৈর্ঘ্য, সেটাই হবে সব থেকে বড় লম্বা দৈর্ঘ্যের লাঠি। ঠিক আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি আয়তঘনের? তাহলে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে, আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য সমান, তোমরা সকলে জানো, √, দৈর্ঘ্যের স্কোয়ার, দৈর্ঘ্য তার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেবে, যোগ প্রস্থ তার স্কোয়ার, যোগ উচ্চতা তার স্কোয়ার। তাহলে দেখো, এখানে দৈর্ঘ্য কত বলা আছে? দৈর্ঘ্য বলা আছে 5, তাহলে 5-এর স্কোয়ার যোগ √, দিয়ে দিলাম উপরে। প্রস্থ কত? 4-এর স্কোয়ার যোগ 3-এর স্কোয়ার। এবার আমরা যদি এটা সমাধান করি, দেখো 5 5-এ কত হয়? 25, 4 4-এ 16 আর 3 3-এ 9, 16 আর 9 হয় 25, আর 25 25-এ হয় 50, 50 √50। তাহলে √50 মানে কি? √50 মানে দেখো, 50-কে যদি ভাঙি আমরা, 5 5-এ 25, 2 50, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে চলে এলো, কিন্তু 2 বেরোতে পারলো না, যেন 5√2। এটা হবে
এত একক কি মিটার, ঠিক আছে। এত মিটার হচ্ছে সব, এই মিটারের দৈর্ঘ্য সব থেকে বড় যে লম্বা দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 মিটার। বুঝে গেছে? চলো পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা দেখো, এটা হলো 4 নম্বর প্রশ্ন। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গমিটার যদি হয় তাহলে ঘনকটির আয়তন কত। দেখো একটি তলের ক্ষেত্রফল, আমি ছবি আঁকলে দেখো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বলেছিলাম যে ছবি কি করবে অঙ্কগুলো, 4টে বাহু সমান হয় ঘনকের। ঘনকের কি বলা হচ্ছে, একটি তলের ক্ষেত্রফল হচ্ছে 64 বর্গমিটার। আমরা একটি বাহু কত বলতো, একটি বাহুকে আমরা ধরলাম এ। আমরা জানি ঘনকের সবকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, তাহলে একটি তলের ক্ষেত্রফল কত দেখো, এই দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এ স্কোয়ার, তাই না। তাহলে বাহুর স্কোয়ার মানে হচ্ছে একটি তলের ক্ষেত্রফল, তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার সমান হচ্ছে 64, ঠিক আছে। তাহলে এখানে লিখে দেবে এ মানে এ হলো একটি বাহুর দৈর্ঘ্য। যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে তারা আমার আগের দুটো যে ভিডিও করেছি আমি সেই দুটো ভিডিও দেখবে, তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না, এটা আমার বিশ্বাস। দেখো এ হলো একটি বাহুর দৈর্ঘ্য ঘনকের, ঠিক আছে, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, এটা লিখে নেবে একটু। ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে একটি যে তল তার ক্ষেত্রফল হচ্ছে কত, 64। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত দেখো, √64 মানে হচ্ছে +-8। তাহলে শুধু আমরা প্লাসের মানটা নেব, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তাহলে লিখবে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বোঝা যাচ্ছে, একটি বাহুর দৈর্ঘ্য হলো 8, এখানে মিটার আছে, মিটার লিখবে 8 মিটার, ঠিক আছে। একটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার। এবার কি বলেছে, ঘনকটির আয়তন কত। যখন আমরা আয়তন বার করি তখন কি করি, আয়তন বার করতে গেলে দেখো আমরা সবসময় আয়তন বার করতে গেলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা করি, তাই তো। কিন্তু ঘনকের তো সবকটাই সমান, তাহলে এখানে হবে বাহু গুণিত, এটা ভাবো দৈর্ঘ্য, দুটো একসঙ্গে মিশিয়ে মনে রাখবে, ঠিক আছে, আয়তঘন আর ঘনক, বাহু গুণিতক বাহু গুণিতক বাহু, তাহলে এটা হচ্ছে আয়তন। মানে আমরা লিখি এ কিউব, এ কিউব মানে হচ্ছে আয়তন। তাহলে এ মানে এর মান কত, 8 বসিয়ে দাও, 8 গুণিতক 8 গুণিতক 8, ঠিক আছে। তাহলে 64 গুণিতক 8, 4 8 32, 2 হাতে 3, 6 48 আর 3 49, 50 51, 512। এটা কি হবে, আয়তন। আয়তন বললে সবসময় মনে রাখবে ঘন হবে, ঘন আর একক কি আছে, মিটার। তাহলে 512 ঘন মিটার, এটা হয়ে যাবে অ্যান্সার। এখানে লিখে দেবে আয়তনটা, এখানে লিখবে আয়তন। আমি ডিটেলসে দেখাচ্ছি না, তোমরা একটু ডিটেলসে লিখে নেবে যে ঘনকের আয়তন হলো 512 ঘন মিটার। পরের প্রশ্নটা দেখিনি, আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়ে থাকে তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। ঠিক আছে, দেখো যখনই দেখবে এই ঘনমিটার মাটি কেটেছে মানে বুঝতে হবে ঘন কখন আসে, আমরা যখন আয়তন বার করি, তাহলে নিশ্চয়ই এটা আয়তন বার করা হয়েছে। বোঝা গেছে কি করেছে, নিশ্চয়ই খালটির আয়তন বার করতে বলার কথা বলা হয়েছে। তাহলে আয়তন কত দেখি, খালটির আয়তন আমরা ধরে নিচ্ছি, খালটি কত লম্বা, আমরা ধরছি খালটি লম্বা কিসে করব, এক্স মিটার, আমরা এক্স মিটার ধরে নিলাম। ঠিক আছে, এখানে দেখো 8 ডেসিমিটার আছে, 8 ডেসিমিটারকে আমরা মিটারে পরিবর্তন করব, আমরা দেখিনি আগে। তাহলে এক্স মিটার লম্বা, তাহলে দেখো খালটির আয়তন কত হবে, খালটি যদি এক্স মিটার লম্বা হয় খালটির আয়তন হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, তাই না। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেখো এক্স, প্রস্থ কত মানে চওড়া কত 2, উচ্চতা মানে কত, গভীর কতটা, গভীর হচ্ছে 8 ডেসিমিটার। ঠিক আছে, এটা দৈর্ঘ্য প্রস্থ, এটা উচ্চতা বা গভীরতা। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা হলো। এবার এখানে বলা হয়েছে দেখো 8 ডেসিমিটার, তাহলে 8 ডেসিমিটারকে আমরা যদি মিটারে পরিবর্তন করি তাহলে কি হবে, দেখো আমরা সবাই জানি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, তাই তো। তাহলে আমরা 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার কোথায় আছে, এখানে হচ্ছে 8 ডেসিমিটার। ঠিক আছে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, হ্যাঁ। তাহলে 8 ডেসিমিটার আছে, কি করতে হবে আমাদেরকে, সবকটা যেহেতু মিটারে আছে মিটারে পরিবর্তন করতে হবে। তাহলে 8 যদি ডেসিমিটার থাকে তাকে মিটারে আনতে গেলে কি করতে হবে, এখানে আগে একটা আমরা দশমিক বসিয়ে দেবো, ব্যাস। যদি ডেসি থেকে মনে করো 8 ডেসিমিটার আছে তাকে সেন্টিমিটার করতে হতো, তাহলে সেন্টিমিটার করতে গেলে ডান দিকে থাকলেই সবসময় শূন্য বসাবে, তাহলে 80 সেন্টিমিটার হয়ে যেত। বুঝে যাচ্ছে, যদি মিটার করতে হয় তাহলে বাঁ দিকে দশমিক বসাবে, আর যদি ডেসিমিটার যদি ডান দিকে যেতে হয় তাহলে শূন্য বসাবে। মনে করো বোঝা গেছে, তাহলে তাহলে কত মিটার হলো, 0.8 ডেসিমিটার, তাহলে 0.8 মিটার, সরি 0.8
0.8 মিটার। তাহলে আমরা পরিবর্তন করলাম 8 ডেসিমিটারকে, 8 ডেসিমিটার সমান হচ্ছে 0.8 মিটার। তাহলে আমরা 0.8 মিটারটা বসিয়ে দিলাম। তাহলে 0.8 হলো 0.8 মানে হচ্ছে 0.8 মিটার মানে হচ্ছে জানি আমরা 8/10, তাই তো, 8/10 মিটার। তাহলে 8/10 মিটার আমরা এখানে লিখে দিই, 8/10 মিটার। এবার দেখো খালটির যে আয়তন সেটা বলা আছে এখানে 240 ঘনমিটার। তাহলে 240 এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবার বা 8 দুগুণে 16x/10 সমান হচ্ছে 240। আমি ভেঙে দেখাচ্ছি। বা 16x সমান বজ্রগুণ হয়ে যাবে কোনায় কোনায়, 16 1 কে 16, 16x লিখলাম, আর 240-এর সঙ্গে 10 গুণ করলে 240 গুণিতক 10। বা যদি x সমান বার করি তাহলে আগে এই দিকটা লিখে নেব, 240 গুণিতক 10। 16 যেহেতু গুণ হয়ে আছে নিচে ভাগ হয়ে চলে আসবে, ঠিক আছে। তাহলে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 3 8 24, 30 মানে 150। 150 কি হবে, খালটি কত লম্বা বলেছে, তাহলে 150 হচ্ছে মিটার। আমরা মিটারে ধরেছি, এই যেখানে x মিটার ছিল, তাহলে খালটি হচ্ছে 150 মিটার লম্বা। পরের প্রশ্ন দেখি। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে বলো তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি? ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, আমরা পড়েছিলাম √3 ইন্টু এ। এ মানে কি, বাহু, বা তোমরা বলতে পারো √3 গুণিতক বাহুর দৈর্ঘ্য। বোঝা গেছে, একটি বাহুর দৈর্ঘ্য। এখানে লিখে দেবে এ হলো, আমি এভাবে একটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে দেখো এই √3a এটা সমান, তাহলে এটা আমরা বলতে পারি এটা একটি বাহুর দৈর্ঘ্য, এটাও একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে √3a সমান হচ্ছে 4√3। তাহলে এ সমান কত হয়ে যাবে, 4√3/√3, কাটাকুটি গেলে এ সমান হয়ে যাচ্ছে 4। এবার কি বলা হয়েছে, ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফলটা হিসাব করি। ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? ঘনকের সমগ্রতল হলো, এখানে এককটা অবশ্যই লিখবে, এটা হচ্ছে সেমি, তাই তো, 4 সেমি, ঠিক আছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা কি জানতাম, একটি তলের ক্ষেত্রফল হচ্ছে a², তাই না। একটি তলের ক্ষেত্রফল a², 6টি তলের ক্ষেত্রফল হচ্ছে 6a²। তাহলে 6 গুণিতক এর মান তো পেয়ে গেছি 4, 6 গুণিতক 4 গুণিতক 4, তাহলে 4 4 16, 6 16 96। 96 কি ক্ষেত্রফল বলেছে, তাহলে বর্গ সেমি। চলো পরের প্রশ্নটা দেখিনি আমরা। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। দেখো ঘনকটির ঘনফল মানে হচ্ছে, সবসময় মনে রাখবে, আমি লিখে দিলাম এদিকে আয়তন। ঘনফল মানে হচ্ছে আয়তন, ঠিক আছে। ঘন করলে আমরা তো কিউব করি, কিউব মানে হচ্ছে ঘন, তাহলে ঘনফল মানে হচ্ছে আয়তন। তাহলে কি বলেছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি। একটা ঘনকের কতগুলো ধার থাকে বলতো, একটি ঘনকের ধার থাকে, দেখো এই ধারগুলো মনে আছে, ধারগুলো থাকে 12টি ধার থাকে। কতগুলো, যদি তুমি গুনে দেখো তাহলে দেখতে পাবে 12টি ধার থাকে। তাহলে 12টি ধারের সমষ্টি হচ্ছে 60 সেমি। তাহলে আমি বলতে পারি একটি ধার যদি আমি এ লিখি, একটি ধারের দৈর্ঘ্য যদি আমি এ লিখি, তাহলে লিখবে 12 গুণিতক এ, কারণ 12টি ধার, তাহলে 12 গুণিতক এ সমান হচ্ছে 60। এখানে লিখে দেবে এ হলো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে 12a সমান হচ্ছে 60, কারণ 12টি ধারের সমষ্টি হচ্ছে 60। তাহলে বা এ সমান হয়ে যাবে কি, 60/12 সমান হচ্ছে 5। তাহলে একটা ধারের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, এখানে লিখবে 5 সেমি। তাহলে লিখবে একটি ধারের দৈর্ঘ্য, একটি ধারের দৈর্ঘ্য হলো সমান হচ্ছে 5 সেমি। ব্যাস। এবার কি বলেছে, ঘনকটির আয়তন বলেছে। আয়তন বার করতে গেলে আমরা কি করি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, তাই না। এখানে তো তিনটি একই জিনিস। তাহলে লিখব ঘনকের আয়তন হবে, ঘনকের ঘনফল বা আয়তন হবে 5 বাহুর কিউব, তাই না, বাহু তার কিউব বা এ এর কিউব। এ মানে তো একটি বাহু, যা বলবে তোমরা, হ্যাঁ। তাহলে বাহু কত, একটা 5, তাহলে বাহু যদি 3 বার গুণ করি, 5 গুণিতক 5 গুণিতক 5 মানে 125 ঘন সেমি। 3 বার করলেই ঘন হবে, হ্যাঁ, ঘন সেমি, ঠিক আছে।
বাহু গুণিতক বাহু গুণিতক বাহু, বোঝা যাচ্ছে এটা 3 বার গুণ করছি, বাহু গুণিতক বাহু গুণিতক বাহু। ঠিক আছে, এখানে লিখে দেবে এ মানে হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, ব্যাস। দেখো 8 নম্বর প্রশ্নটা আমরা দেখিনি। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন কত, হিসাব করে লিখি। তাহলে দেখো এখানে কত বুদ্ধি করে বলেছে কথাটা, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। আমরা বলতো ঘনকের কতগুলো পৃষ্ঠতল থাকে, আমরা যদি দেখি ঘনকের পৃষ্ঠতল মানে তলগুলো, তাহলে দেখতে পাবো ঘনকের তলগুলো থাকে 6টি তল, অর্থাৎ 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টিও যা, সমগ্র তলের ক্ষেত্রফলও তাই। ঠিক আছে, একই জিনিস। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6টি, ক্ষেত্রফল কি হবে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। দেখো একটা বাহু যদি আমরা এ ধরি, এটা যদি সবকটা বাহু সমান, তাহলে এটাও এ এটাও এ, তাহলে একটা তলের ক্ষেত্রফল কত হবে বলতো, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে একটি তলের ক্ষেত্রফল হচ্ছে যদি এ স্কোয়ার হয়, তাহলে 6টি তলের ক্ষেত্রফল কি হবে 6 গুণিতক এ স্কোয়ার মানে 6a স্কোয়ার। এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে 6টি পৃষ্ঠতলের, বা তুমি বলে দিতে পারো বা সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার। হ্যাঁ, এত কি এটা বর্গ একক, তাই তো, বর্গ একক হয়ে থাকে। এবার এটা বলা আছে, দেখো এটা হচ্ছে 216 সঙ্গে সমান, তাহলে 6a স্কোয়ার সমান আমরা বলতে পারি 216, বা এ স্কোয়ার সমান হবে কত, দেখো 216 6টা দিকে চলে এলো, তাহলে এটা কাটাকুটি গেলে হচ্ছে 36, আর বা এ স্কোয়ার সমান হচ্ছে এ সমান হবে √36, বা এ সমান হবে 6। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য কত বেরোলো 6। এখানে লিখে দেবে একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য হলো 6 একক, কি আছে সেমি, তাহলে 6 সেমি, ব্যাস। এবার কি বলেছে, আয়তন বার করতে বলেছে। আয়তন মানে কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। ঘনকের যেহেতু 3টেই সমান, এই জন্য বাহু গুণিত বাহু গুণিত বাহু। তাহলে আয়তন হবে, আয়তন সমান বাহু তার কিউব, মানে এ এ আছে, এ ধরেছি আমরা, এ এর কিউব। হ্যাঁ, এখানে এ কত 6, তাহলে 6 গুণিতক 6 গুণিতক 6 মানে 36 6 দিয়ে গুণ করলে সেই 216। কিন্তু এককটা দেখবে আয়তন বার করলে সবসময় ঘন হবে, ঘন সেমি, ব্যাস। পরের প্রশ্নটা দেখো, একটি সমকোণী চৌপলের আয়তন হচ্ছে 432 ঘন সেমি। আয়তন কত 432 ঘন সেমি। একটা বড় সমকোণী চৌপল বা আয়তঘন বলতে পারি, তার আয়তনটা হচ্ছে 432 বর্গ সেমি। এবার কি হয়েছে, এই যে সমকোণী চৌপলটাকে কি হয়েছে, সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলো। ঠিক আছে, তাহলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে। দেখো এই যে একটা বড় আয়তঘন ছিল, তাকে কি করলো, দুটো ঘনক করলো, মানে এখান থেকে কেটে দুটো ঘনকে ভাগ করে দিল, বোঝা গেছে। এবার বলছে তাহলে সমান আয়তন বিশিষ্ট করেছে, তাহলে বলতো সমকোণী চৌপলের আয়তন এটা যদি 432 ঘন সেমি হয়, তাহলে একটি ঘনকের আয়তন কত হবে, দেখো অর্ধেক হয়ে যাবে, কারণ তাই না, দুটো ভাগ করেছে। একটি ঘনকের আয়তন হবে 432কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দুগুণে 4, 2 1 2, 6 দুগুণে 12, তাহলে 216 ঘন সেমি। এককটা সবসময় ঠিক রাখবে, 216 ঘন সেমি। তাহলে একটা ঘনকের আয়তন হচ্ছে 216 ঘন সেমি, তাহলে একটি ধারের দৈর্ঘ্য কত হবে ভাবো, এই ঘনকটার আয়তন হচ্ছে 216, তাহলে 216 কিভাবে এলো, নিশ্চয়ই দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, তাই না, 3টে জিনিস গুণ করেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে 3টে বাহু গুণ করেছে দিয়ে 216 হয়েছে। তাহলে তুমি এখানে ধরে নাও একটি বাহুর দৈর্ঘ্য, ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য হলো এ সেমি। ঠিক আছে, সব সেমিতে আছে, তাহলে এ সেমি। তাহলে কি করে এলো 216, দুটো 3বার গুণ করেছে, তাহলে এ গুণিতক এ, বা তুমি বাহু গুণিতক বাহু সমান 216 হয়েছে, তাই তো। তাহলে দেখো 216টাকে যদি আমি ভাঙি, তাহলে এখানে বলতে পারি এ কিউব সমান 216, তাই না, তাই তো, কারণ 3টে এ গুণ করলে এটা তো আয়তনের সূত্র। তাহলে এ সমান কি হবে, এ সমান হয়ে যাবে 216 তার কিউব রুট। হ্যাঁ,
কিউব রুট হয়ে যাবে, মানে 3টে থেকে একটা আসবে। তাহলে 216কে তুমি যদি ভাঙো তাহলে দেখো এখানে আমরা 216 ভেঙে দেখাচ্ছি তোমাকে। দেখো 6 36 216, আবার 6 6 36, মানে 6 গুণিতক 6 গুণিতক 6। যেহেতু এটা কিউব রুট মানে 3টে 6 থেকে একটা 6 আসবে। তাহলে একটা ঘনকের একটা ধারের দৈর্ঘ্য কত হবে? এখানে লিখবে একটি ধারের দৈর্ঘ্য হবে, একটি ধারের দৈর্ঘ্য 6, দৈর্ঘ্য হবে 6 কিসের একক কি 6 সেমি। হ্যাঁ, উত্তর হবে 6 সেমি। ঠিক আছে, কারণ একটি বাহু দেখো এই সময় আমরা একটি বাহু ধরেছি। চলো আজকে শেষ প্রশ্নটা আমরা দেখিনি, 10 নম্বর প্রশ্ন। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। ঠিক আছে, 50% কমানো হলো। মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের ঘনফলের, মানে কি বললাম বলতো? ঘনফল মানে আমরা কি দেখেছিলাম? আয়তন। ঠিক আছে, ঘনফল মানে হচ্ছে আয়তন। তাহলে আয়তনের অনুপাতটা কি হবে সেটা হিসাব করতে বলা হয়েছে। তাহলে দেখো কি হয়েছে, প্রথমে মনে করো একটা ঘনক ছিল, সেই ঘনকটার একটা বাহু ছিল, আমরা এক্স ধরছি না, আমরা 1 ধরছি। মনে করো একটা বাহু ছিল 1 একক। ঠিক আছে, 1 একক ছিল। হ্যাঁ, তাহলে বলো তো এটা যদি 1 একক হয় এটা কত হবে? এটাও 1 একক, সব কটা বাহু সমান। তাহলে এটা হচ্ছে মূল ঘনক। হ্যাঁ, এটা হচ্ছে মূল ঘনক। মূল ঘনকের একটি বাহু, ধরো একটি বাহু সমান হচ্ছে 1 একক, এভাবে লিখবে। তাহলে আয়তন হবে আয়তন কিভাবে বার করি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, তিনটি তো সমান। তাহলে 1 গুণিতক 1 গুণিতক 1 এত ঘন একক, তাই না? তাহলে 1 গুণিতক 1 গুণিতক 1 মানে হচ্ছে 1 ঘন একক হচ্ছে আয়তন। এবার কি বলা হচ্ছে? প্রতিটি বাহুকে 50% কমানো হলো। বলো তো, যদি 1কে 50% কমিয়ে দেয় তাহলে কত হবে? আমরা সকলেই জানি 1-এর অর্ধেক হয়ে যাবে। তাহলে 1-এর অর্ধেক হচ্ছে হাফ, মানে 1/2। তাহলে এবার মূল ঘনকটাকে কমিয়ে কি করলো? ছোট হয়ে গেল ঘনকটা, ছোট করে দিল, কারণ 1 সেমি আর নাই, হাফ সেমি করে হয়ে গেছে। ভাবো এটা মনে মনে। তাহলে এটা হয়ে গেল একক, আমরা হাফ একক ধরে নিলাম। তো এটা হবে হাফ একক। কত একক? হাফ একক। এটা হচ্ছে 1/2, উচ্চতাও 1/2, সবই 1/2, 3টে পয়েন্ট, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টে হচ্ছে 1/2 করে। তাহলে আয়তন, তাহলে এবার লেখো 50% কমানো হলে একটি বাহু হবে 1-এর 50% কমালে তুমি জানো যে 1 কমালে হাফ হয়ে যাবে, 1/2 একক হয়ে যাবে, তাই তো? তাহলে আয়তন কত হবে? তাহলে নতুন আয়তন হবে বলো কি করে বার করতে হবে? জানি আমরা দৈর্ঘ্য বস্তু উচ্চতা, মানে 1/2 গুণিতক 1/2 বা বাহুর কিউব, তাই তো? এখানে তো ঘনকের দৈর্ঘ্য বস্তু উচ্চতা হয় না, শুধু মনে রাখার জন্য আমি বলছি, কারণ ঘনক তাহলে আয়তঘন দুটোই মনে থাকবে। এত ঘন একক, তাহলে কত হবে? 1/2 গুণিতক 2 গুণিতক 2 মানে 8। তাহলে 1/8 ঘন একক। এবার বলা হয়েছে দেখো যে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাতটা কি হবে। তাহলে প্রথমে কি বলেছে? মূল ঘনক। তাহলে এখানে লিখে দাও মূল ঘনক বাই পরিবর্তিত ঘনক। মূল ঘনক পরিবর্তিত ঘনক এর আমরা আয়তনের অনুপাত। হ্যাঁ, আয়তন হবে, আয়তন তার অনুপাত করছি আয়তন। তাহলে দেখো মূল ঘনকের আয়তন কত? মূল ঘনকের আয়তন ছিল 1, আর পরিবর্তিত ঘনক মানে নতুন ঘনকের আয়তন হয়েছিল 1/8, তাই তো? 1/8 হয়েছিল। এবার এটা যদি উপরে যায় তাহলে 1/1 গুণিতক 8টা উপরে চলে যাবে, 8/1 মানে উপরে কত হলো? 8, আর নিচে হলো 1। তাহলে অনুপাত হয়ে যাবে 8:1, তাহলে 8:1। তাহলে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 8:1। ঠিক আছে, 8:1। এই ছিল আজকে 10টা প্রশ্ন। পরবর্তী প্রশ্নগুলো অবশ্যই আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। আর যদি ভালো লাগে অঙ্কগুলো অবশ্যই তোমরা লাইক করো, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের মাঝে, আর কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। ধন্যবাদ।